তারেক রহমানের দলে জুলাই সংকট এবং শেখ হাসিনার কথাই বলছেন বিএনপি নেত্রী। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের একজন বিএনপির এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি, তিনি জুলাই আন্দোলন অর্থাৎ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলেছেন, যেগুলোকে এক কথায় রাজনীতিতে বলা হয় বিস্ফোরক মন্তব্য। এবং স্বভাবতই বিএনপির অভ্যন্তরে এই নিয়ে তোলপাড় চলছে এবং নানাভাবে চেষ্টা হচ্ছে যে এই ভদ্রমহিলাকে দিয়ে এটা বলানোর যে তিনি আসলে এইটা বলতে চাননি, ওইটা বলতে চেয়েছিলেন, সেটা বলতে চাননি, ওইটা বলতে চেয়েছিলেন, এরকম নানান বিষয় চলছে এবং দলের মধ্যে তোলপাড় চলছে এই মন্তব্য নিয়ে। সেই মন্তব্যটি হচ্ছে যে তিনি বলেছেন যে প্রথমত জুলাই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এই আন্দোলন কাদের আন্দোলন ছিল তিনি বলছেন যে এটি অস্পষ্ট। ঠিক আজকে যখন আমি এই ভিডিওটা করছি তার কয়েক ঘন্টা আগে ঢাকায় এই জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই অনুষ্ঠানে দাবি করেছেন যে জুলাই গণ অভ্যুত্থান, যেটা 2024-এ যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সেটা আসলে বিএনপির মাস্টার মাইন্ড। এবং তিনি এটাও বলেছেন যে তিনি নিজে অর্থাৎ সালাউদ্দিন আহমেদ নিজে এবং তারেক রহমান, তারা দিনের পর দিন রাত জেগেছেন এবং নির্ঘুম রাত কাটিয়েছেন এবং এই আন্দোলনকে তারা নানানভাবে ডিজাইন করেছেন এবং তার ফলে এই সাফল্য এসছে যে হাসিনা সরকারের পতন হয়েছে, যেটা বিএনপির ভাষায় ফ্যাসিস্টের পতন হয়েছে। অন্যদিকে নীলোফার চৌধুরী মনি, বাংলাদেশের বিএনপির প্রথম সারির নেত্রী, তিনি ঠিক দুদিন আগে মন্তব্য করেছেন যে এই আন্দোলনটা যে কার আন্দোলন ছিল, অনেকেই অনেক রকম দাবি করছে, কিন্তু এই আন্দোলনটা কার ছিল, কারা এই আন্দোলনকে পেছন থেকে সমর্থন দিচ্ছিল, কারা অস্ত্র জুগিয়েছে, কারা খাদ্য জুগিয়েছে, কারা নানান ধরনের সুবিধাদি জুগিয়েছে, এই সবটাই রহস্যে ঘেরা। এবং এই রহস্য তিনি উদ্ঘাটনের অনেক রকম চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে যা যা তিনি জেনেছেন তার সবটা যদি প্রকাশ্যে বলেন তাহলে অনেকেরই কাপড় চোপড় আলগা হয়ে যাবে, অর্থাৎ কাপড় চোপড় খুলে পড়বে। তার মানে এমন কিছু এই নেত্রী জেনেছেন যেটা তার দলের জন্যও যথেষ্ট অস্বস্তির কারণ হবে এবং যেটুকু যা তিনি বলেছেন তাতেই মোটামুটি রাজনীতিতে একটা বড় ধরনের বিস্ফোরণ বাংলাদেশে শুরু হয়েছে শাসক দলের অন্দরে। আপনাদের মনে থাকবে যে এই 1 জুলাই, যেদিন এই জুলাই গণ অভ্যুত্থানকে উদযাপন, দ্বিতীয় বর্ষ উদযাপনের কার্যক্রমের সূচনা হলো, আমি সেদিন একটি ভিডিওতে আমার ভিডিওর শিরোনাম ছিল যে জুলাই আন্দোলন সেটা কি বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি সংকট। আমি অন্তত এই 3 দিনের মাথায় এটা বলতে পারি, 3 দিন 4 দিনের মাথায়, যে বিএনপির মধ্যে এটা নিয়ে একটা চরম সংকট তৈরি হয়েছে। এই সংকটের একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত এনসিপির সঙ্গে তাদের একটা লড়াই, যে শেখ হাসিনা সরকারের পতনের কৃতিত্ব আসলে কার। আমরা সকলেই সামনের সারিতে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনটি শুরু হয়েছিল, কিন্তু সালাউদ্দিন আহমেদ আজকে দাবি করেছেন ঢাকার অনুষ্ঠানে যে অরাজনৈতিকভাবে এই গোটা বিষয়টিকেই অর্গানাইজ করেছিল বিএনপি এবং তিনি তার ব্যক্তিগত অবদানের কথাও সেখানে বলেছেন যে তিনি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন দিনের পর দিন রাত জেগেছেন এবং এই গোটা আন্দোলনটা এবং এই অভ্যুত্থানটাকে তারা অর্গানাইজ করেছেন। ফলে এখানে স্বভাবতই জামায়াতে ইসলামী এবং এখন যারা জাতীয় নাগরিক পার্টি, তারা নিশ্চয়ই এটা কখনোই গ্রহণ করবে না। এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস, তিনি তো ছাত্রদেরই এই ব্যাপারে কৃতিত্ব দিয়েছেন এবং একজন ছাত্র নেতা মাহফুজ আলম, তাকে তিনি মাস্টার মাইন্ড বলে চিহ্নিত করেছিলেন যে তারই সমস্ত
ভাবনা চিন্তা কৌশল যার ভিত্তিতে এই গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল। যদিও এটা যত বড় আকারে হয়েছে তাতে একজন ব্যক্তির কথায় সবকিছু হয়েছে এটা ধরে নেওয়ারও কোনো কারণ নেই, কিন্তু বিএনপি যেভাবে দাবি করছে যে এটা তাদের, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা টানাটানি, অর্থাৎ এই যে জুলাইয়ের মতন একটা বিষয় যেটাকে আওয়ামী লীগ বিরোধীরা অনেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন, সেই জুলাইয়ের অভিভাবকত্ব নিয়ে এখন একটা বড় ধরনের টানা হ্যাচড়া শুরু হয়েছে। এটা তো গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে দলের মধ্য থেকেই নীলোফার চৌধুরী মনির কথাটাকে যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে এটাই তিনি এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে বিএনপি তারা এই আন্দোলনে কিভাবে ছিল। তিনি বলতে চাইছেন যে আরো কোনো রহস্য ঘেরা অদৃশ্য কোনো শক্তি এই আন্দোলনটিকে সম্পন্ন করে যে শেখ হাসিনা সরকারের পতনকে নিশ্চিত করে। লক্ষ্য করবেন যে এই বক্তব্যের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লাগাতার এই কথাটি বলছিলেন যে কিছু ছেলে মেয়ে, কিছু স্কুল কলেজের কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীদের সামনে আনা হয়েছিল বটে, কিন্তু এটা ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এমনকি নীলোফার চৌধুরী মনি তিনিও বলেছেন যে যেভাবে হত্যাকাণ্ডগুলি সম্পন্ন হয়েছে তাতে যে এটা একটা বিশেষ ধরনের ডিজাইন, এবং এইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে এমন অনেক আন্দোলনকারীকে তিনি তখন তার আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল যে যারা পাশাপাশি দাঁড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু কেউ কাউকে চেনেন না, এবং তিনি বলছেন যে এমন অভিজ্ঞতাও তার কাছে আন্দোলনকারীরা বলেছে যে পাশে একজন দাঁড়িয়েছিল, স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে দেখা গেল সে পড়ে গেল, মনে হলো যেন যে অসুস্থ হয়ে পড়েছেন, হয় মাথা ঘুরে গেছে বা প্রেশার বেড়ে গেছে, কিন্তু পরে জানা গেল যে সে মারা গেল। কিভাবে মারা গেল না, দেখা গেল যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে গুলি কোন দিক থেকে আসলো, যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা কেউ জানে না, কেউ নজর করলো না গুলি কোন দিক থেকে আসলো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেন। স্নাইপার রাইফেল থেকে যেই গুলি তাকে বিদ্ধ করলো এবং তিনি ওইখানে মারা গেলেন। এই নেত্রী, বিএনপির এই নেত্রী বলছেন যেরকম অসংখ্য মানুষ মারা গিয়েছেন, যাদের এইরকম ভাবে মারা গিয়েছেন, স্নাইপার রাইফেলের গুলিতে মারা গিয়েছেন, যে গুলি বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, যে বন্দুক বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না। ফলে তিনিও প্রশ্ন তুলেছেন যে এই যে এত মানুষ মারা গিয়েছেন তাদেরকে কি পুলিশ হত্যা করেছে নাকি অন্য কেউ হত্যা করেছে। এবং তিনি আরো একটি গুরুতর বিষয় অঙ্গুলি হেলন করেছেন সেনাবাহিনীর দিকে। তিনি বলছেন যে সেনাবাহিনী, তাদের কাজ হচ্ছে সরকার এবং দেশের পরিস্থিতি রক্ষা করা, কিন্তু ওই সময় সেনাবাহিনী উল্টোটি করেছে যে তারা শেখ হাসিনাকে দেশের বাইরে বার করে দিয়ে একটা রক্তপাতহীন গণ অভ্যুত্থানের আয়োজন করে দিয়েছে। এবং এই নেত্রী এই কথা বলছেন যে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত ছাড়া, সহায়তা ছাড়া এই ধরনের বিষয়টি হতে পারত না। এটা নতুন কথা নয়, আমরা সকলেই সেটা জানি, অনেকেই জানেন, এবং এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তথ্য প্রমাণও প্রকাশিত হয়েছে। কিন্তু বিএনপির একজন নেত্রী যখন বলেন যে এর পেছনে ডিপ স্টেট থাকাটাও অসম্ভব নয়, আর তারই দলের নেতা, এখন তো বলা হচ্ছে যে তিনি দ্বিতীয় নেতা তারেক রহমানের পরেই হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, তিনি জুলাই যোদ্ধাদের স্মৃতির অনুষ্ঠানে, জুলাই শহীদদের স্মৃতি রক্ষার অনুষ্ঠানে গিয়ে দাবি করছেন যে এই আন্দোলনের অন্যতম রূপকার হচ্ছেন বিএনপি এবং কারিগর হচ্ছেন তারেক রহমান ও সালাউদ্দিন আহমেদ। ফলে বোঝাই যাচ্ছে যে বিএনপির মধ্যে সংকটটা কত তীব্রতর। যে কথা বিএনপির এই নেত্রী বলেছেন, তিনি যে একেবারে নতুন কথা বলেছেন এমনটি নয়, কিন্তু তিনি তো বিএনপির নেত্রী হিসেবে কথাগুলি বলেছেন। এটা তো নতুন শুধু নয়, এটা বিস্ফোরণ। রাজনীতিতে এই ধরনের ঘটনাকেই বিস্ফোরণ বলা হয়। সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি অন্তর্বর্তী সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার 7 দিনের মাথায় তাকে ওই পদ থেকে যে সরে যেতে হয়েছিল, সেটাও কিন্তু ছিল এই স্নাইপার রাইফেল সংক্রান্ত মন্তব্য। তিনি আনসার বাহিনীর আহত
কর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে দেখে আসে, বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে কিছু বিষয়ে তিনি হিসেব মেলাতে পারছেন না। এমন এমন গুলিবিদ্ধ মানুষের মানে পোস্টমর্টেম করে এবং চিকিৎসকেরা দেখে যে বুলেট বার করছে, সে বুলেট বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীও ব্যবহার করে না, কিন্তু সেই বুলেট বিদ্ধ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অথবা মর্গে তার দেহ পড়ে আছে। তিনি বলছেন যে তিনি এই নিয়ে তদন্ত করতে চেয়েছিলেন যে কোথা থেকে এই ধরনের মারণাস্ত্র এলো, কিন্তু এইরকম একটি মন্তব্য করার 7 দিনের মধ্যেই কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে পাঠ করা হয়েছিল নৌ পরিবহন উপদেষ্টা এবং শ্রম দপ্তরের উপদেষ্টা, এইরকম কয়েকটি পদ তাকে দেওয়া হয়েছিল। তিনি অভিমানে সরে যেতে চেয়েছিলেন, একটি সাক্ষাৎকারে বলেছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস তাকে ডেকে বারে বারে বিনীতভাবে অনুরোধ করায় তিনি উপদেষ্টা মণ্ডলীতে থেকে গিয়েছিলেন। এই উপদেষ্টা মণ্ডলীতে পূর্ণ মেয়াদ থাকার পরে তিনি আরো বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে তার কাছে ভিডিও আছে, তার কাছে ছবি আছে, যে হেলিকপ্টারে করে কিছু লোককে নামানো হয়েছিল, যারা লুঙ্গি পরা, গেঞ্জি পরা, আবার মাথায় হেলমেট আছে এবং যাদের চেহারার গড়ন বাংলাদেশিদের মতো নয়, এবং তারা এই অপারেশন চালানোর পর তারা আবার হেলিকপ্টারে উড়িয়ে তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই যে কথাগুলি, এই কথাগুলি থেকে যেটা বোঝা যায় যে এই যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানকে কেন্দ্র করে যে শত শত মানুষের মৃত্যু, যে মৃত্যুর কথা রাষ্ট্রসংঘ কোথা থেকে পেয়েছে তথ্য কেউ জানে না, তারা বলেছে 1400 জন, অথচ বাংলাদেশের সরকার, পরপর 2টি সরকার, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার, তারা নানানভাবে হিসেব মিলিয়ে দেখাচ্ছে যে কোনো মতেই মৃতের সংখ্যা 800-র বেশি নয়। তাহলে এই যে আরো 600 মৃত্যু রাষ্ট্রসংঘ যে দেখালো, সেই মৃত্যুগুলি বা সেই দেহগুলি বা কোথায় গেল এবং কারাই বা তাদের মারলো, এই প্রশ্নের জবাব এখনো নেই। কিন্তু বিএনপি নেত্রী তিনি প্রশ্ন তুলেছেন যে কারা মারলো, এ প্রশ্ন তিনিও তুলেছেন এবং তিনি এই ব্যাপারে সেনাবাহিনীর দিকে অনেকটা ইঙ্গিত করছেন যে সেনাবাহিনীর ভূমিকাটা মোটেই সঠিক ছিল না, অর্থাৎ যা তাদের কর্তব্য এই ধরনের সিচুয়েশনে, সেই কর্তব্য তারা পালন করেনি, বরং তারা একটা পালাবদলকে, রক্তপাতহীন একটা পালাবদলকে সহায়তা করেছেন। বিএনপির এই নেত্রীর বক্তব্য হচ্ছে যে এইটা সেনাবাহিনীর কাজ ছিল না। সাখাওয়াত হোসেন তিনি যে বারে বারে কথাগুলি বলেছিলেন যে এই অভ্যুত্থানে মৃত্যু এবং বুলেট এবং আগ্নেয়াস্ত্র এই জায়গাগুলিতে অনেক ধোঁয়াশা আছে। লক্ষ্য করে দেখবেন যে এই কথাগুলি কিন্তু শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে বলে আসছেন, আওয়ামী লীগের নেতারাও বলে আসছিলেন যে বাংলাদেশ পুলিশের হাতে এই ধরনের অস্ত্র নেই, কিন্তু দেখা গিয়েছিল যে সাধারণ মানুষের হাতে অস্ত্র আছে এবং এমনভাবে মানুষ মারা গিয়েছেন যেগুলো বোঝাই যাচ্ছিল যে আশপাশের কোনো বাড়ি থেকে বা কোনো মার্কেট ছাদ থেকে গুলি এসেছে, অর্থাৎ গুলির যে ডাইরেকশন, যেভাবে গুলি শরীরে লেগেছে, তাতে বোঝা যাচ্ছে যে উঁচু কোনো জায়গা থেকে সেই গুলি করা হয়েছিল। আবার সাখাওয়াত হোসেন আরো একটি কথা বলেছিলেন যেটার সঙ্গে এই বিএনপি নেত্রীর কথার মিল আছে, যে সেনাবাহিনীর যে ভূমিকা এই গণ অভ্যুত্থান সংগঠনে। সাখাওয়াত হোসেন সাক্ষাৎকারে বলেছিলেন যে গণ অভ্যুত্থান চলাকালীন তিনি ঢাকার একটি এলাকায়, তারা কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার, তারা একটা জায়গায় গিয়েছিলেন, তখন সেখানে লড়াই চলছিল। সেই সময় তার মোবাইলে ফোন আসে সেনা সদর থেকে, তাকে বলা হয় যে স্যার ওখানে থাকবেন না, ওখানে স্নাইপার বন্দুক থেকে গুলি চালানো হচ্ছে, আপনারা ওখান থেকে দ্রুত সরে যান। তার মানে সেনাবাহিনীও এই বিষয়টি জানতো যে যে অস্ত্র পুলিশের হাতে নেই সেই অস্ত্র ওখানে ব্যবহৃত হচ্ছে গণ অভ্যুত্থান মোকাবিলার নামে। তার মানে গণ অভ্যুত্থান মোকাবিলা করতে গিয়ে যে মৃত্যুগুলির দায় বাংলাদেশ পুলিশের ঘাড়ে চেপেছে, সেই মৃত্যুগুলির দায় যে সবটা তাদের নয়, এটা অনেক আগেই স্পষ্ট ছিল। শেখ হাসিনা বারে বারে বলছিলেন, এখন বিএনপির নেত্রী তিনি যুক্তিতক্ক দিয়ে এবং একাধিক টেলিভিশন চ্যানেলে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, এবং তিনি একথাও বলেছেন যে তিনি বরাবরই তার রাজনীতিটা এইভাবেই তিনি করেন যে তিনি হিসেব মেলানোর চেষ্টা করেন, এবং বলছেন যে হিসেব মেলাতে গিয়ে একটা স্তরে যাওয়ার পরে তিনি আর এগোননি,
তার কারণ তিনি বলছেন যে যতটুকু যা জেনেছি সবটা যদি বলি তাহলে অনেকেরই কাপড় চোপড় খুলে যাবে। কার কাপড় চোপড় খুলে যাবে, কাদের কাপড় চোপড় খুলে যেত, এগুলো তো এখন বড় প্রশ্ন তৈরি করেছে। স্বভাবতই বিএনপির ছাত্রদল, রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের যিনি সভাপতি, তিনি এই নেত্রীকে যা নয় তাই বলেছেন। ফেসবুকে বলেছেন যে আপনার বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, যদিও আবার পরে দুজনের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু বিএনপির অভ্যন্তরে যে একটা তোলপাড় চলছে যে এই এমপি, সংরক্ষিত আসনের এই এমপি তথা দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক যা বলেছেন তা শেখ হাসিনাই এতদিন ধরে বলছিলেন। ফলে হাসিনা যে ষড়যন্ত্রের কথা বলছিলেন, হাসিনা যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছিলেন, হাসিনা যে বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন, দেখা যাচ্ছে যে আজকের শাসক দল বিএনপি তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যাকে তারা কথায় কথায় ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী বলছেন, তার কথাগুলি কিন্তু বিএনপির নেত্রী 1, 2, 3, 4 করে বলেছেন। আপনারা যদি একটু স্মৃতি কাজ করান তাহলে দেখবেন যে নীলোফার চৌধুরী মণি এবং শেখ হাসিনা, তাদের দুজনের কথার মধ্যে কোনো ফারাক নেই। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের সঙ্গেও শেখ হাসিনার বক্তব্যের কখনোই কোনো ফারাক ছিল না। শুধু একটাই প্রশ্ন যে এত অসঙ্গতি সত্ত্বেও কোনো সরকারেরই সাহস হলো না এই বিষয়গুলি নিয়ে তদন্ত করার। রাষ্ট্রসংঘও কিন্তু এই বিষয়গুলি নিয়ে তদন্ত করার জন্য বাংলাদেশের কোনো সরকারকেই বলল না। অন্তর্বর্তী সরকারকেও তারা বলেনি, বিএনপি সরকারকেও তারা বলেনি। ফলে প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খোঁজার চেষ্টা তো নেই, বরং সেটা চাপা দেওয়ার প্রচেষ্টাই অনেক বেশি জোরালো।